এই হাদি কিন্তু মারা গেছে, হাদি কিন্তু জীবিত নেই, কিন্তু হাদিকে মৃত্যু ঘোষণা করা হবে 16 ডিসেম্বর। কেন জানেন তো সেটা, মানে এটা দিয়ে আপনারা প্রমাণটা পাবেন এই কারণে। ইনকলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত হওয়া গেছে। হাদি ভাইয়ের ঘটনায় জামাত শিবির অনেক তাড়াহুড়া করে ফেলেছে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তারা মির্জা আব্বাসকে ট্যাগিং করে একটা ব্লেম গেম খেললো খুব ভালোভাবে। এই ব্লেম গেমটা হাদি এই ঘটনায় আসামিদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। 6 ঘন্টার মতো সময় নিয়ে দেওয়া হয়েছে আসামিদেরকে পালিয়ে দেওয়ার জন্য। এই সময়টা সৃষ্টি করেছে জামাত শিবির। আওয়ামী লীগকে যেভাবে ডিক্লার দিয়ে নির্বাচনের বাহিরে রাখা হচ্ছে, আওয়ামী লীগকে ছেড়ে দিবে, আওয়ামী লীগকে ছেড়ে দেওয়ার পাত্র বলে মনে হয় ডক্টর ইউনূস আওয়ামী লীগকে বাহিরে রেখে নির্বাচন দিতে পারবে? সেই নির্বাচন কি তাহলে তফসিলের ঘোষণা অনুযায়ী 12ই ফেব্রুয়ারিতে হবে বলে মনে হয় আপনাদের কাছে? অন্তর্বর্তী সরকার যখন ঘর সামলাতে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই আন্তর্জাতিক মহল থেকেও সরকারের জন্য আসছে দুঃসংবাদ। এমন পরিস্থিতিতে পুতুল ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য দুঃসংবাদটি শিগগিরই আসতে যাচ্ছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, শুরুতেই আপনাদের একটা দুঃসংবাদ দিতে চাই। দর্শক, ইতিমধ্যেই অনেকেই বলাবলি করছে যে আমাদের মাঝে আর শরীফ ওসমান হাদি বেঁচে নেই। প্রিয় দর্শক, আদতে কি ঘটেছে সে বিষয়টি নিয়ে থাকছে চাঞ্চল্যকর তথ্য। দর্শক, এছাড়াও একজন বিশ্লেষক দাবি করছেন যে ঠিক যে অপরাধের কারণে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একই অপরাধে অপরাধী জামাত ইসলাম। তবে জামাতকে কেন নির্বাচন করতে দেওয়া হচ্ছে, তারা কেন বীরদর্পে নির্বাচনের প্রচারণা চালিয়ে যাচ্ছে? দর্শক, তিনি আরো বলেছেন যে আওয়ামী লীগকে বাদ রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন করতে পারবে কিনা সেটিতেও সন্দেহ রয়েছে। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হচ্ছে, আওয়ামী লীগকে ছাড়া কি ডক্টর মোহাম্মদ ইউনূস এই 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত করতে পারবেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এছাড়াও ভিডিওর শুরুতেই যে গুরুত্বপূর্ণ অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর কথা না বলে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। সেই ফয়সাল বাংলাদেশের সীমান্ত পার হয়ে ভারতে চলে গেছে। তো এরকম একটা সংবাদ নিশ্চিত করেছেন আমাদের আল জাজিরার রিপোর্টার্স মিস্টার জুলকারনাইন সায়ের। উনি এটা নিশ্চিত করেছেন যে আসামি ফয়সাল এই মুহূর্তে আর বাংলাদেশে নেই, সে চলে গেছে ভারতে। নিউজটা আমি পড়ে শুনে তারপরে আমি আপনাদের সাথে আসছি। সেটা হলো, ইনকলাব মঞ্চের সংগঠক ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায়, মানে গতকাল হলো 12 ডিসেম্বর, সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করে বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বর্তমান অবস্থান হলো আসামের গুয়াহাটি শহরে। ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী PS মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবেই আক্রমণ করা হয়েছে এবং আরও কয়েকটি হিট টিমের একই রকম ঘটনার পুনরাবৃত্তির পরিকল্পনা চেষ্টাও রয়েছে তাদের। তো এখন এই হলো কাহিনী। তো বললাম না, এটা একটা ভীষণ ব্যাড নিউজ। 48 ঘন্টা হয়ে গেছে, বাংলাদেশের পুলিশ প্রশাসন আপ্রাণ চেষ্টা করছে তাকে ধরার জন্য, এই শুটারকে, ফয়সালকে, এবং যে কিনা ওই বাইক চালাচ্ছিল সেই ছেলেটাকে। তো তাদের দুজনকে একজনকে ধরতে পারেনি। তো এই সময়ের ভিতরে এরকম একটা মুহূর্তে জুলকারনাইন স্যার খবর দিল আমাদেরকে, সে আসামের গুয়াহাটি জায়গাতে পৌঁছে গেছে। এখন যদি আসামে চলে গিয়ে থাকে, বাংলাদেশ থেকে পালিয়ে বর্ডারের ওই পারে গিয়ে থাকে, তাহলে তো তাকে ধরে এনে বিচার করা কঠিন হবে, সেটা তো আপনারা কম বেশি জানেন। তো যদি এরকম সত্যি সত্যি হয়ে থাকে তাহলে এটা হলো ভীষণ ব্যাড লাগ আমাদের জন্য, ভীষণ ব্যাড লাগ। এবং বাংলাদেশের পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, তারপরে DGFI যারাই আছে বুঝছেন, প্রত্যেকের এই দায়িত্ব নিতে হবে। এটা চরম ব্যর্থতা ল অ্যান্ড অর্ডারের। কারণ এভাবে যদি মানুষ খুন খারাপির মতো ঘটনা ঘটায়, অনায়াসে ভারত সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে মাসের পর মাস বছরের বছর মানে নিরাপদে থাকে, তাহলে তো ভাই কার বিচার করবেন আপনি, কাকে ধরবেন? তো এই কাহিনী। তো এখন ঘটনা যেটা শুনলাম, এই শুটারের মোট 4টা গুলি করার কথা ছিল। রিভলভারে তো থাকে কত, 6টা থেকে 7টা গুলি থাকে একটা রিভলভারে বা পিস্তলে। তো 6-7টা গুলির ভিতরে 4টা গুলি করার প্ল্যান ছিল এই শুটারের, ফয়সালের। তো নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তো এখন কিসমত ভালো, হাদির যখন নাকি এই শুটার গুলি করছিল, হাদিকে খুব কাছ থেকে মোটরসাইকেলে বসে, আর হাদি তো যাচ্ছিল রিক্সা দিয়ে, তখন প্রথম গুলিটা যখন করে, তো সেই গুলিটাও লক্ষ্যভ্রষ্ট হয়। আর 3 নম্বর 4 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর গুলিটা করতে পারেন, এর কারণ হলো তার ট্রিগার বলে জ্যাম হয়ে গিয়েছিল। তো এই হলো পুরো কাহিনী। তো যাই হোক, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। তো গুড নিউজ হলো যে ওই মোটরসাইকেলটার কথা আমরা এতক্ষণ ধরে বলছিলাম, সেই মোটরসাইকেলটার যে মালিকে, সেই মোটরসাইকেলের নাম্বার দিয়ে সেই মালিককে খুঁজে পাওয়া গেছে। তো সেই নিউজটা আমি আপনাদেরকে পড়ে শোনাই, আপনারা শোনেন। এটা হলো আমাদের যমুনা টেলিভিশনের নিউজ, এই মাত্র কিছুক্ষণ আগে করা, 30 মিনিট আগে করা। তো সেখানে তারা লিখছে, এখানে
আমি একটু পড়ে শুনে আপনারা শুনেন। এখানে লিখছে হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত এবং তার মালিক গ্রেপ্তার। আছে ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে পুলিশ। পাশাপাশি মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে এই পুলিশ বাহিনী। রোববার 14 ডিসেম্বর এক খুদে বার্তায় এই তথ্য জানায় পুলিশ ডিপার্টমেন্ট। এদিকে ওসমান হাদির উপর গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে বহন করা বাইকের চালককে শনাক্ত করার দাবি করেছে ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট। আচ্ছা, সংবাদ মাধ্যমটি জানায় ওসমান হাদির উপর গুলি বর্ষণকারী ফয়সাল করিম মাসুদকে বহন করা বাইকের চালকের নাম ছিল আলমগীর হোসেন। তো ফয়সাল হলো গুলি চালাইছে আর আলমগীর হলো এই বাইকটা চালাচ্ছিল। তার ফেসবুক আইডির নাম মোহাম্মদ আলমগীর শেখ। তিনি তার ফেসবুক পোস্টে জিও ট্যাগ রাজধানী মোহাম্মদপুর আদাবর এলাকার শনিবর হাউজিং এর নাম নিয়মিত ব্যবহার করতেন। তো যাই হোক, এটা আপনাদেরকে শুকর আলহামদুলিল্লাহ বলতেই হবে, যেহেতু এই মোটরসাইকেলের মালিককে খুঁজে পাওয়া গেছে। এখন মালিককে ধরে যদি 2-4টা বাড়ি দেন জায়গা মতো, তো আশা করি সে বাকিটা বলে দেবে যে কে কখন কিভাবে তার মোটরসাইকেলটা নিয়ে গিয়ে সেই হত্যা চেষ্টাটা চালাইছে। এখন যদি মোটরসাইকেলের মালিক নিজে এটাতে ইনভলভ হয়ে থাকে, সেটাও পুলিশ বের করাটা এখন সহজ হবে, যেহেতু বাইক পাওয়া গেছে এবং এই বাইকটাই সেই ঘটনার কাজে ব্যবহার হয়েছে, বুঝছেন। এই হত্যা চেষ্টার কাজেই বাইকটি ব্যবহার করা হয়েছে। তো বাইকটি একটা রাজশাহী। তো এখন বাইকের যে মালিক, এখন বাইকের মালিককে না বইলা তো আর অন্য কেউ তার দোস্ত বন্ধু বান্ধব তার বাইক নিয়ে যায়নি। আর যদি কেউ তার বাইকটা কিছু সময়ের জন্য নিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই বাইকের মালিক তাকে ভালো মতো চেনে। নাহলে তো ভাই আপনার মোটরসাইকেল আমার মোটরসাইকেল আমি কারণে দিব না যতক্ষণ না পর্যন্ত আমি তাকে ভালোভাবে চিনবো। এটা তো কমন সেন্স। তো কাজেই এখন এই মোটরসাইকেলের যে মালিককে খুঁজে পাওয়া গেছে, সেই মালিককে যদি 2-4টা বাড়ি টাড়ি দেয়, তাহলে মালিকই বাকিটা বলে দেবে। হয়তো এমন হতে পারে এই মোটরসাইকেলের মালিক নিজেও হয়তো হত্যাকাণ্ডের সাথে ছিল, এই হত্যা চেষ্টার সাথে ছিল, হতেও পারে। আর যদি না হয়, সে যদি বলে যে না রে ভাই আমি তো সেদিন ছিলাম না, আমার বাইকটা আমার দোস্ত বা কেউ ভাড়া প্রতিবেশী নিয়ে গেছে, তাহলে তো পুলিশ তার 14 গোষ্ঠী খুব সহজেই খুঁজে বের করবে। এটা কোনো সন্দেহ নেই। মানে একটা দিয়ে খুঁজতে গেলে অটোমেটিক আরেকটা বের হতে থাকবে। হাদি ভাইয়ের ঘটনায় জামাত শিবির অনেক তাড়াহুড়া করে ফেলেছে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তারা মির্জা আব্বাসকে ট্যাগিং করে একটা ব্লেম গেম খেললো খুব ভালোভাবে। এই ব্লেম গেমটা হাদি এই ঘটনায় আসামিদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, কারণ পুরা ফোকাসটা জামাত শিবির নিয়ে যেয়ে ফেলছে জামাত শিবিরের উপরে। যার ফলে এই আসামিটাকে তাকে নিয়ে অনুসন্ধান করার পরিবর্তে মির্জা আব্বাস ভাইয়ের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু হয়ে গেছে। এই সময়টাতে জুম্মার পরে ঘটনা ঘটলো না, সন্ধ্যা পর্যন্ত মির্জা আব্বাস ভাইকে নিয়ে ওরা ব্যাপক তৎপরতা দেখিয়েছে। অর্থাৎ 6 ঘন্টার মতো সময় নিয়ে দেওয়া হয়েছে আসামিদেরকে পালিয়ে দেওয়ার জন্য। এই সময়টা সৃষ্টি করেছে জামাত শিবির, আমি মনে করি আর কি। এবং কেন করেছে জানি না, কিন্তু তারা হয়তো রাজনৈতিক ভাবে মির্জা আব্বাস ভাইকে আঘাত করতে চেয়েছে, সেই কারণে হয়তো বা তারা খুনির কেউ না, কিন্তু ওই আঘাত করতে গিয়েও এটা বাস্তবতা যে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মানে খুনিদেরকে ধরতে পারলো না। এটাই হলো একটা বিষয়। সাকসেস রেট 0 খুনিদেরকে পাওয়ার ক্ষেত্রে, এবং তাদেরকে পুরো রাতটা সময় দেওয়া হলো যে তারা যেন সেফ এক্সিট নিতে পারে, নিরাপদে কোথাও যেতে পারে। তো এটাই আর কি আপনারা যেটা দেখছেন আমরাও এটা দেখছি। এবং এখন যেটা হয়েছে যে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ভাবে আরো কিছু মানুষকে স্যাবোটেজ করার চেষ্টা করছে, পুরনো বক্তব্য, তারপরে পুরনো ঘটনা, এগুলোকে এনে পেঁচানোর চেষ্টা করছে। মূল যে খুনি, সেই সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা, সিসিটিভি ফুটেজ 2-3টা ফুটেজ আসছে। ঢাকা শহরে কি মাত্র 2-3টা সিসি ক্যামেরা? অসংখ্য সিসি ক্যামেরা আছে। ওই বাইক কোথাও না কোথাও গিয়ে থেমেছে, সেখানে গিয়ে কাপড় পরিবর্তন করেছে, তারপরে আবার অন্য একটা বাহনে গেছে বা কাপড় পরিবর্তন করে গেছে। এই কোনো কিছুতে সার্ভিলেন্সের বাইরে না। হয়তো বা পুলিশ চেষ্টা করছে, কিন্তু ফলাফল এখন পর্যন্ত আমরা হাতে পেলাম না। এটাই আর কি, আপনারাও পাইনি, আমরাও পাইনি। এটাই পেলে ভালো হতো। অনেক নির্দোষ মানুষকে দোষারোপ করছে, রাজনৈতিক ভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, ওই ফায়দাটা আর নিতে পারতো না। সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু চক্রান্তকারী কারা, ফায়দা লোটাকারী, মানে এটা খুনি কারা আমরা জানি না, তবে ফায়দা লুটতে চাই তাদেরকে আমরা জানি। আচ্ছা, কারা লুটতে চাইছে? ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে কারা আপনার দৃষ্টিতে? এটা জামাত শিবির চেষ্টা করছে সারাক্ষণ, সাদিক কায়েম চেষ্টা করেছে, তার দলের একবার জান প্রান্তের চেষ্টা করেছে। জুমা তো লাশ লজ্জা সব ছেড়ে মির্জা আব্বাসের উপর হামলেই পড়লো। মির্জা আব্বাস ভাইদের অনেকের গায়ে হাত দিল, ওখানে ছেলেপেলে অনেকে যারা জামাত শিবিরের সাথে সম্পৃক্ত, তারা তাদের আমিরকে নারায়ে তাকবীর দিয়ে স্লোগান দিয়ে অভিনন্দন জানালো, আর মির্জা আব্বাস ভাইকে সাথে হ্যারাসমেন্ট করলো। পুরো ঘটনায় ঘিরে ফেলেছে হাদিকে এরপর, এই ঘটনার পরে জামাত শিবির। তো আওয়ামী লীগকে যে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, কেন? আমার প্রশ্নটা হলো, কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না? দর্শক শ্রোতা, আপনাদের মধ্য থেকে অনেকেই এই প্রশ্নের উত্তর দিবেন যে আওয়ামী লীগ 2024-এর অভ্যুত্থানে যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ করেছে, তাতে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার প্রশ্নই আসে না। এই উত্তরটি তো দিবেন। ওকে, আপনাদের উত্তর আমি অ্যাকসেপ্ট করছি এবং আপনাদের সাথে সংহতি জানিয়ে একমত হয়ে আমিও বলছি যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা উচিত, তাদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত না। অপরাধ কি? গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ। তাহলে জামাতে ইসলাম নির্বাচন করে কিভাবে? তারা সগৌরবে নির্বাচনী প্রচারণা করছে
2025 সালের বিজয়ের মাসে এসে আমাদের মহান মুক্তিযুদ্ধকে আঘাত করছে, কটাক্ষ করছে, হিউমিলিয়েট করছে, অপমানিত করছে, লাঞ্ছিত করছে। তো এই জামাতে ইসলামের বিরুদ্ধে, এই দলটির বিরুদ্ধে আমাদের মহান মুক্তিযুদ্ধ 1971 সালে এই গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ, নারী নির্যাতন, অগ্নিসংযোগ এমন কোনো অপরাধ নেই যা তারা তখন করেনি। সেই দায় তো জামাত ইসলামের দলের আছে। তাহলে জামাতে ইসলাম নির্বাচন করে কিভাবে? এইটা কোন যৌক্তিকতায় এটা ভ্যালিড মনে হয়? হ্যাঁ, আনসার করবেন, আপনারা আনসার দিবেন যে সেই দায়ে তো বিচার হয়ে গেছে, যুদ্ধ অপরাধী যারা ছিল তাদের তো বিচারও হয়েছে। কিন্তু বিচার করেছে কে? ওই আওয়ামী লীগের সরকারই কিন্তু বিচার করেছে। তো সেই আওয়ামী লীগের সরকার বিচার করেছে, সেই জন্য তাদেরকে ক্রেডিট দিব বা ইত্যাদি এমন কিছু না। ওই আলোচনার দিকে না যাই। কতজনের বিচার হয়েছে? মুষ্টিমেয় কয়েকজনের বিচার হয়েছে। তো মুষ্টিমেয় কয়েকজনের বিচার হওয়ার মধ্য দিয়ে যদি এই দলটি, জামাতে ইসলাম দলটি 71 যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে, গণহত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, যুদ্ধ অপরাধ করেছে, সেখান থেকে যদি রেহাই পেয়ে যায়, তারা যদি দুধে ধোয়া তুলসী পাতা হয়ে যায়, সাক্ষাৎ ফেরেশতা হয়ে যায়, তাদের দলের উপর থেকে যদি সেই দায় মুছে যায়, তাহলে আওয়ামী লীগ 24-এর অভ্যুত্থানে যে গণহত্যা আর মানবতা বিরোধী অপরাধ করেছে, সেজন্য তো বিচার প্রক্রিয়া চলমান আছে। বিচার ব্যবস্থা অলরেডি অনেকের বিরুদ্ধে পানিশমেন্টও দিয়ে রেখেছে, অনেকের মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা সেই অভ্যুত্থানের গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত, তারা এখন কারাগারে আছে, পুলিশি হেফাজতে আছে। তাহলে তাদের বিচার প্রক্রিয়া তো চলমান। তো দলকে কেন নির্বাচনে আসতে দেওয়া হচ্ছে না? বিষয়টা বুঝাতে পারছে কিনা আমার ইকুয়েশনটা, যে মুসলিমেও কয়েকজন যুদ্ধ অপরাধীদের বিচারের মধ্য দিয়ে যদি জামাতে ইসলামের উপর থেকে 71-এর সেই বর্বরচিত হত্যাযজ্ঞ, সেই মানবতা বিরোধী অপরাধ, সেই যুদ্ধ অপরাধ, সেই গণহত্যার দায় মুছে যায়, তাহলে আওয়ামী লীগের যাদের যাদের 24-এর অভ্যুত্থানে অপরাধ, তাদের তো অলরেডি পুলিশি হেফাজতে, পুলিশি কাস্টডিতে এবং বিচার প্রক্রিয়ায় চলমান আছে। তাহলে সেই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে কি আওয়ামী লীগ দলটা এই দায় থেকে মুক্তি পেতে পারে না? আমি মনে হয় আমার প্রশ্নটা আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো এবার এই ইকুয়েশনটা একটু আমাকে মিলিয়ে দেন তো আপনারা। এরপরেও যদি বলেন যে না, আওয়ামী লীগকে কোনোভাবেই আসতে দেওয়া উচিত না, তাহলে আমি বলবো জামাতকেও এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত না। কিন্তু জামাত সগৌরবে এখানে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, নির্বাচন করতে যাচ্ছে, বা সম্ভাব্য তারা রাষ্ট্র ক্ষমতায়ও আসতে পারে, সেই ধরনের অনেক ম্যাটিকুলাস ডিজাইনও তারা ডিজাইনের সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে আওয়ামী লীগকে নির্বাচনের বাহিরে রাখা হচ্ছে, এটি কিসের ইঙ্গিত? ডক্টর ইউনূস ক্ষমতা নিয়ে কাদের পারপাস সার্ভ করছে? কি উদ্দেশ্যে নির্বাচন দিয়েছে? কি উদ্দেশ্যে নির্বাচন হতে যাচ্ছে? এই প্রশ্নটা এখন দেখা দিচ্ছে। আমি এই প্রশ্নটি তুলছি যে ডক্টর ইউনূস কি চাচ্ছে, তলে তলে কাদের সাথে যোগসাজশ করছে? আপনি যা করবেন, আপনাকে তো ন্যায় বিচার করতে হবে, সবার প্রতি ইনসাফ রাখতে হবে। কিন্তু এখন ডক্টর ইউনূস যা করছে তাতে মনে হচ্ছে আওয়ামী লীগের উপরে ব্যক্তিগত ক্ষোভ, শুধু ডক্টর ইউনূসের না, ইউনূসের সরকারের যে বডি রয়েছে, সেই সরকারের বডি বা কিছু কিছু রাজনৈতিক দল যাদের সাথে মনে হয় ডক্টর ইউনূসের সরকারের একটা গোপন আতাত রয়েছে, তাদের পারপাস সার্ভ করার জন্যই ডক্টর ইউনূস কাজ করছে। এরা আওয়ামী লীগের উপরে ব্যক্তিগত শোধ নিচ্ছে, যার কারণে সেই 71-এর মানবতা বিরোধী অপরাধের দায়ী, যুদ্ধ অপরাধে দায়ী, গণহত্যায় দায়ী জামাতকে এখানে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন করতে দেওয়া হচ্ছে, কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না। তো ডক্টর ইউনূসের বা তার এই সরকারের এই অ্যাক্টিভিটি আমার কাছে মনে হচ্ছে যে নতুন করে এক স্বেচ্ছাচারিতা তৈরি হয়েছে, নতুন করে এক ফ্যাসিজম তৈরি হয়েছে। তারা ক্ষমতার অপব্যবহার করছে, তারা এখন জোর যার মুল্লুক তার এই নীতিতে সামনের দিকে চলছে। চলুন দর্শক শ্রোতা, আরেকটা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করি, যে আপনি নির্বাচন দিবেন, নির্বাচনে কারা আসবে কারা আসবে না, সেক্ষেত্রে জনগণের মতামত নেবেন না? জনগণের মতামত নেওয়া কি ডক্টর ইউনূসের জন্য খুব জরুরি কিনা? তো জনগণ কি বলছে চলুন দেখি। যে প্রথম আলোর একটি জরিপ এসেছে, যেখানে বলছে যে নির্বাচনে আওয়ামী লীগকে চায় না 28% লোক, আর শর্তহীন বা শর্তযুক্ত ভাবে চাচ্ছে 69% লোক। জরিপটা যদি একটু ডিটেলস দেখি, এই হলো জরিপটি। তো অনেকে বলতে পারেন যে আওয়ামী লীগ মানে প্রথম আলো, তারা তো ভারতের এখানে এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তাই তাদের জরিপ আমরা মানি না বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই জরিপটি একটু বিস্তারিত জেনে দেখবেন, জরিপটি প্রথম আলো নিজেই করেনি, বরং অন্য একটি বিশ্বস্ত জরিপ প্রতিষ্ঠান দিয়ে এটি করানো হয়েছে, যেখানে 69% মানুষ চায় বিভিন্ন শর্তের মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, শর্ত মেনে আসুক। সেখানে ডক্টর ইউনূস, তার সরকারের বডি এবং গোপনে যাদের যেই রাজনৈতিক দলগুলোর সাথে আতাত করছে বা যেই রাজনৈতিক দলগুলোর পারপাস সার্ভ করছে ডক্টর ইউনূসের সরকার, এই তারা এবং জনগণের মধ্য থেকে মাত্র 28% লোকের মতামত নিয়ে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে, আওয়ামী লীগকে বাহিরে রাখা হয়েছে, আর নির্বাচনের জন্য তারিখ দিয়েছে। আবার বলছে সেই নির্বাচন তিনি গ্রহণযোগ্য করতে চায়, ইতিহাসে স্মরণীয় করে রাখতে চায়। কিভাবে? এই জন্যই শুরুতে প্রশ্নটা করেছিলাম যে কিভাবে তিনি ইতিহাসে এই নির্বাচন ঐতিহাসিক এবং স্মরণীয় করবে, যেখানে 69% মানুষের মতামতের কোনো দামই নেই, 69% মানুষকে গ্রহণই করা হচ্ছে না, মাত্র 28% মানুষ বা কিছু সংখ্যক মানুষের
উদ্দেশ্য পারপাস সার্ভ করছে ডক্টর ইউনূস, তাহলে সেই নির্বাচন বলুন তো কতটুকু গ্রহণযোগ্য হবে? তো এবার আরেকটা বিষয় একটু দেখি, যেই রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর ইউনূসের এত দহরম মহরম সম্পর্ক, যাদের পারপাস সার্ভ করার জন্য 69% মানুষের ইচ্ছা চাওয়া পাওয়ার মানে গুরুত্বই দিচ্ছে না ডক্টর ইউনূসের সরকার, তো সেই রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে কতটুকু অ্যাভয়েড করতে পারছে? তারা তাদের রাজনৈতিক প্রচার প্রসারে, দলের গঠনে, ভোট ব্যাংক বাড়ানোর জন্য তারা কি সর্বক্ষেত্রে আওয়ামী লীগকে দূরে রেখেছে না নিজেদের কাছে টেনেছে? চলুন বর্তমান রাজনীতির মাঠে কোন দল কি করতেছে অল্প কয়েকটা উদাহরণ যদি আমরা একটু দেখি। শুরুতে দেখি পিরোজপুরে আওয়ামী লীগ নেতা যোগ দিলেন জামাতে। তার মানে এখানে আওয়ামী লীগ নেতা খুব এখন আওয়ামী লীগ জামাতে যোগ দিলে সেটা খুব আরাম মনে হয় তাদের কাছে, তাই তো? যদি আরেকটা নিউজ একটু দেখি, এনসিপিতে যোগ দিলেন যুবলীগ নেতা, খুব ভালো চলছে না? এরপরে যদি দেখি বোরহানুদ্দিনে বিএনপিতে যোগ দিলেন 7 আওয়ামী লীগ নেতা। তো সব দলই তো আওয়ামী লীগকে তাদের কাছে টানছে। চলুন এবার আরো কিছু প্রমাণিত ভিডিও ক্লিপ সহ দেখে আসি। জামাত ইসলামের পতাকা তলে আওয়ামী লীগের নেতাকর্মীদের সামিল হওয়ার আহ্বান জানাচ্ছেন জামাতের নেতাকর্মীরা, যারা ক্লিন ইমেজের আওয়ামী লীগ রয়েছেন তাদেরকে। চলুন আরেকটা এভিডেন্স দেখি। আমাকে আপনারা সবাই চিনেন, আমি একজন ব্যবসায়ী। এনাকে সবাই চিনেন, দেখুন তো ইনি কার সাথে আছে? খোদ শেখ হাসিনার সাথে আছে। সারা জীবন ব্যবসা করছি, ব্যবসার মধ্যে এখনো আছি। রাজনীতিতে আমি ছিলাম না, রাজনীতি আমি কখনো করি নাই। এবার আমাকে আসাদুজ্জামান খান কামাল 24-এর অভ্যুত্থানের যে গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের জন্য যাকে ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে শেখ হাসিনার পাশাপাশি, তার সাথে দেখুন এই দরবেশ সাহেব বা এই ফেরেস্তা এখানে দাঁড়িয়ে আছে, তাকে জামাত নমিনেশন দিয়েছে। ক্লিয়ার? চলুন আরো কিছু বিষয় একটু দেখে আসি। আওয়ামী লীগের কর্মীকে ওয়েলকাম জানানো হচ্ছে, এটা কোন দলের প্রোগ্রাম একটু দেখার চেষ্টা করি। এই যে দেখুন, এটা এনসিপির লোগো, এই যে ব্যানারে, তার মানে এটি এনসিপির প্রোগ্রাম থেকে বলা হচ্ছে আওয়ামী লীগকে ওয়েলকাম। এবার চলুন আমরা একটু বিএনপির পক্ষ থেকে দেখি। আওয়ামী লীগের ভোটকে আমাদের বাক্সে নিয়ে আসতে হবে, এটি বিএনপির নেতার পক্ষ থেকে বলা হচ্ছে। তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, বিএনপি, এনসিপি কারা বাকি আছে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তাদের দলে ঢুকানোর জন্য, আওয়ামী লীগের ভোট ব্যাংকে তাদের ভোটের বক্সে ফালানোর জন্য? এই প্রচেষ্টায় কারা পিছিয়ে আছে বলুন তো একটু। যদি তাদের মিছিল, মিটিং, সমাবেশ একটু দেখি। আগামীর দিন যেন জামাত ইসলামের হয়, এরপরে স্লোগান দেওয়া হচ্ছে জয় বাংলা। তো এরা কারা বুঝতেই পেরেছেন। চলুন আরেকটা একটু দেখি। এক জিয়া লুকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে, এরপরে বলা হচ্ছে এই মুহূর্তে দরকার, স্লোগান দেওয়া হচ্ছে শেখ হাসিনার সরকার। তো এই দলের ভিতরে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের নেতাকর্মীরা চলে এসেছে, সেটা বোঝাই যাচ্ছে। যদি আমরা আরেকটু দেখি, আওয়ামী লীগের দাঁড়িপাল্লা। তো কি বুঝলেন দর্শক শ্রোতা? সব রাজনৈতিক দল সর্বমহল থেকে আওয়ামী লীগের ভোট ব্যাংক টানছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ওয়েলকাম জানাচ্ছে, সেটা প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে। তো মাঝখান থেকে ডক্টর ইউনূস সাহেব, আপনি কাদের প্ররোচনায় পড়ে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখতেছেন? তো এই যে সফট ইমেজ বলে মুখে ফেনা তুলে ফেলতেছে রাজনৈতিক দলগুলো, যে আওয়ামী লীগের সফট ইমেজ যারা রয়েছে, যারা অপরাধ করেনি তাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে, তো সফট ইমেজ নিয়ে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না কেন? এখানেই আমার প্রশ্ন। সফট ইমেজের ব্যক্তি যদি জামাত ইসলামে ঢুকলে সে পুত পবিত্র হয়ে যায়, সফট ইমেজের আওয়ামী লীগ যদি এনসিপিতে ঢুকলে পুত পবিত্র হয়ে যায়, সফট ইমেজের আওয়ামী লীগ যদি বিএনপিতে ঢুকলে পুত পবিত্র হয়ে যায়, তাহলে সফট ইমেজের ব্যক্তিরা নিজেরাই আওয়ামী লীগ হয়ে নির্বাচন করলে দোষটা কোথায়? সেটা করতে দেওয়া হচ্ছে না কেন? তাহলে এই আওয়ামী লীগকে যেভাবে ডিক্লার দিয়ে নির্বাচনের বাহিরে রাখা হচ্ছে, আওয়ামী লীগ কি ছেড়ে দিবে? আওয়ামী লীগকে ছেড়ে দেওয়ার পাত্র বলে মনে হয়? তো কি মনে হচ্ছে দর্শক শ্রোতা আপনাদের, ডক্টর ইউনূস আওয়ামী লীগকে বাহিরে রেখে নির্বাচন দিতে পারবে? সেই নির্বাচন কি তাহলে তফসিলের ঘোষণা অনুযায়ী 12ই ফেব্রুয়ারিতে হবে বলে মনে হয় আপনাদের কাছে? আপনাদের কি মনে হচ্ছে যে নির্বাচনটা করা আদৌ সম্ভব হবে কিনা? অলরেডি নির্বাচনের মাঠে অস্ত্রের ঝনঝনানি, গোলাগুলি শুরু হয়ে গেছে। সামনের দিনে কি অপেক্ষা করছে কে জানে। আর যদি নির্বাচনটি দিতেও পারে, সেটি ডক্টর ইউনূসের মনের বাসনা যে আগামীর নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে পারবে। কতটুকু স্মরণীয় করে রাখতে পারবে, কতটুকু ঐতিহাসিক করতে পারবে, যেখানে 69% মানুষের মতামতকে গ্রহণ করা হচ্ছে না। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।